আজকে আমরা জানবো যে বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে কোথায় র হয়। বিসর্গ তখনই র হয় যদি পূর্বপদের শেষে অ এবং র জাত বিসর্গ থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে তখন বিসর্গ স্থানে র হয়। অর্থাৎ তোমাদের আমি আগেই র জাত বিসর্গ এবং স্বজাত বিসর্গ কোনগুলি সেগুলোর একটা লিস্ট দিয়েছিলাম। তো তোমরা দেখবে যে পূর্বপদের শেষে অ এবং সেই র জাত বিসর্গ যদি থাকে এবং পরপদের শুরুতে স্বরধ্বনি থাকলে বিসর্গটা র হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেখো, প্রথম উদাহরণটা প্রাত যুক্ত আস। প্রাত, এই যে বিসর্গ, দেখো শেষে অ বলছি আমরা, প্রাত অ আসছে, ত এর পরে অ আসছে এবং বিসর্গ যেটা আছে সেটা র জাত বিসর্গ, প্রাতর থেকে প্রাত। তাহলে এই র জাত বিসর্গ আছে এবং অ আছে, আর পরপদের শুরুতে আ আছে, তাই হয়ে গেল প্রাত যুক্ত আসো, প্রাতরাস। সেরকম ভাবে পুনঃ যুক্ত উদ্ধার, পুনরুদ্ধার, এই বিসর্গ র হয়ে গেল সন্ধিবদ্ধ হয়ে। পুনঃ, এটা পুনর, অর্থাৎ এই বিসর্গটা র জাত বিসর্গ। পুনঃ কথাটা এসেছে পুনর থেকে। পুনঃ যুক্ত ওপি, পুনরোপি, পুরো বানানটা একই আছে, কেবল বিসর্গর জায়গায় হয়ে গেছে র। এছাড়াও পূর্বপদের শেষে অ ছাড়া অন্য স্বরবর্ণের পরেও যদি বিসর্গ থাকে তা কিন্তু সন্ধিতে অনেক সময় র হয়ে যায়। যেমন নি যুক্ত ইক্ষণ, নিরীক্ষণ, নি যুক্ত উপমা, নিরুপমা। তাহলে কেবল বিসর্গটা হয়ে গেছে র, বাকি বানান একই রকম আছে। এরপর আমরা জানবো যে বিসর্গ সন্ধিতে বিসর্গ কখন রূপান্তরিত হয়ে রেফ হয়ে যায়। রেফ তখনই হয় যখন পূর্বপদের শেষে বিসর্গ থাকবে এবং পরপদের প্রথম বর্ণটা হয় বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ হবে, বা জ, ল, ব, হ এর যে কোনো একটির মধ্যে যে কোনো একটি হবে, তখন সেই বিসর্গ হয়ে যায় রেফ। তোমাদের আমি আমাদের বর্ণগুলোর একটা বর্গ করে দিয়েছিলাম, ছক দিয়েছিলাম, ওই ছকটা মাথার মধ্যে রাখতে হবে যে কোন বর্ণটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, হ্যাঁ, এই ছকটা মনে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি বলা হলো যে পূর্বপদের শেষে যদি বিসর্গ থাকে এবং পরপদের শুরুর বর্ণটা, প্রথম বর্ণটা যদি তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ হয়, তাছাড়া জ, ল, ব, হ এই চারটের মধ্যে যে কোনো একটি যদি হয়, তখন পূর্বপদের ওই বিসর্গ রেফ হয়ে যায় এবং পরের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। একটা উদাহরণ দেখো, তাহলেই বিষয়টা স্পষ্ট হবে। অহ যুক্ত নিশ, অহর নিশ। দেখো অহ বিসর্গ রয়েছে হয়ের পরে, আর পরের বর্ণটার মানে পরপদের প্রথম বর্ণটা রয়েছে ন। এই ন, দন্ত ন হচ্ছে বর্গের পঞ্চম বর্ণ। তাহলে পঞ্চম বর্ণ যেহেতু হয়েছে সেহেতু এই বিসর্গ হয়ে গেছে রেফ এবং নয়ের মাথায় যুক্ত হয়েছে, অহর নিশ, বানানটা দেখো, নয়ের মাথায় রেফ হয়েছে। ঠিক সেরকম ভাবে আবি যুক্ত ভাব, আবির্ভাব। এই ভ, ভ হচ্ছে বর্গের চতুর্থ বর্ণ, প, ফ, ব, ভ। তাহলে চতুর্থ বর্ণ, তাহলে চতুর্থ বর্ণ থাকলেই পূর্বপদের বিসর্গ রেফ হয়ে যায়, রেফ হয়ে গেছে এবং ভয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, আবির্ভাব। আ বয়রস্যি, ভয় রেফ আকার ব। এরপর দেখো চতুযুক্ত বেদ, চতুর্বেদ। ব হচ্ছে তৃতীয় বর্ণ বর্গের, তাই জন্য চতুর্বেদ হয়ে গেল। তেমনি অন্তযুক্ত হিত, অন্তর্হিত। তাহলে দেখো সূত্রতে বলা আছে যে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বাদ দিয়েও যদি জ, ল, ব, হ এই চারটের মধ্যে যে কোনো একটি থাকে, তখন বিসর্গ রেফ হয়ে যায়। হিত, হ আছে তাই বিসর্গ হয়ে গেছে রেফ। তেমনি পুনঃযুক্ত যাত্রা, জ আছে, হ্যাঁ, অন্তস্থ জ আছে, জ আছে বলে হয়ে গেল রেফ, পুনর্যাত্রা। এইভাবে বিসর্গগুলো রেফ হয়ে যায় বিসর্গ সন্ধির ক্ষেত্রে। এরপর দেখো আমরা জানবো যে বিসর্গ কখন লোপ পায়, বিসর্গ সন্ধিতে বিসর্গটা
চলে যায়, থাকে না, কিন্তু তার পূর্বের যে স্বরধ্বনি থাকে সেই স্বরধ্বনিকে দীর্ঘ করে। দীর্ঘ করে মানে হ্রস্ব ইটা দীর্ঘ ই হয়ে যায়, হ্রস্ব উটা দীর্ঘ উ হয়ে যায়, এরকম দীর্ঘ করে দেয়। যেমন দেখো একটা উদাহরণ দিয়েছি, নি যুক্ত রব, নীরব। নি বিসর্গ রয়েছে, দন্তনয় রস্যি বিসর্গ নি যুক্ত রব, নীরব। নীরব বানানের ক্ষেত্রে দেখো হ্রস্ব ইকারটা দীর্ঘ ই হয়ে গেছে এবং বিসর্গ লোপ পেয়েছে। কখন এরকম হয়, বিসর্গ কখন লোপ পায় এবং পূর্বের স্বরধ্বনিকে দীর্ঘ করে দেয়? না, পূর্বপদের শেষে যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথমে যদি র থাকে, সবসময় এটা মাথায় রাখবে যে পরপদের শেষে যদি র থাকে তাহলে বিসর্গটা লোপ পেয়ে যায় এবং বিসর্গের আগের যে স্বরধ্বনিটা রয়েছে সেই স্বরধ্বনিকে দীর্ঘ করে দেয়। যেমন স যুক্ত রাজ্য, সারাজ্য। স অ আছে, হ্যাঁ, আর তার সাথে রাজ্য, রাজ্যের র, প্রথম বর্ণ র আছে, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল সারাজ্য, অটা হয়ে গেল আ দিয়ে সারাজ্য হয়ে গেল। নি যুক্ত রক্ত, নিরক্ত। নি আছে রস্যইকার আর রক্তেতে র আছে, তাই নিরক্ত বানানে হয়ে গেল দন্তনয় দীর্ঘইকার র কয়ত। তেমনি নি যুক্ত রন্ধ্র, নিরন্ধ্র। নি যুক্ত রজ, নিরজ। নি যুক্ত রস, নিরস। এইরকম ভাবে বিসর্গগুলো লোপ পেয়ে যাচ্ছে এবং স্বরধ্বনিকে দীর্ঘ করছে। যদি পরপদের শুরুতে র থাকে সেক্ষেত্রে এই সূত্রটি প্রযুক্ত হচ্ছে। এরপর আমরা বিসর্গ সন্ধির শেষ সূত্রটাতে আসছি, যে বিসর্গ কখন লোপ পেয়ে যায়, সন্ধিবদ্ধ হয়ে বিসর্গ কখন লোপ পেয়ে যায়। পূর্বপদের শেষে যদি অ থাকে এবং স্বজাত বিসর্গ থাকে, তখন পরপদের প্রথমে যদি অ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে তখন বিসর্গটা লোপ পেয়ে যায়, সন্ধিবদ্ধ হয়ে বিসর্গ লোপ পেয়ে যায়। আরেকবার বলছি শোনো, পূর্বপদের শেষে যদি অ থাকে এবং স্বজাত বিসর্গ থাকে এবং পরপদের শুরুতে যদি অ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে সেক্ষেত্রে বিসর্গ লোপ পেয়ে যায়। যেমন দেখো শির, তালবস্যই রস্যি র বিসর্গ, শির যুক্ত উপরি। উপরিতে রস্যু উ আছে, হ্যাঁ, হর্ষ উ আছে, হর্ষ উ মানে অ ছাড়া স্বরবর্ণ আছে, তাহলে সেক্ষেত্রে দেখো হয়ে গেল শির উপরি। শির, এটাতে অ আসছে এবং শিরস থেকে শির, তাহলে এটা স্বজাত বিসর্গ। আর পরপদের শুরুতে হ্রস্ব উ আছে, সেই জন্য শির উপরি, এতে কিন্তু বিসর্গটা লোপ পেয়ে যাচ্ছে, খালি জাস্ট বিসর্গ লোপ পেয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মন যুক্ত আশা, মন আশা। সত্য যুক্ত উল্লিখিত, সদ্য উল্লিখিত, খালি বিসর্গ লোপ পেয়ে যাচ্ছে। লোপ তখনই পাচ্ছে যখন পূর্বপদে শেষে অ আসছে এবং স্বজাত বিসর্গ এবং পরপদের শুরুতে অ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকছে, তখনই বিসর্গ লোপ পেয়ে যাচ্ছে। তাছাড়া আরেক ক্ষেত্রে বিসর্গ লোপ পায়, সেটা হলো পরপদের প্রথমে যদি স্ত, স্থ, স্প মানে এই যুক্তাক্ষরগুলো থাকে, হ্যাঁ, তখন বিকল্প বানানে বিসর্গ লোপ পায়, অর্থাৎ দুরকম বানানই লেখা যায়। যেমন দেখো নি যুক্ত স্পন্দ, স্প আছে, দন্তস্বয় স্প, এই যুক্তাক্ষরটা আছে, এক্ষেত্রে বানান দুরকমই হতে পারে, নি বিসর্গ দন্তস্বয় প দন্তনয় দ, বা বিসর্গ বাদ দিয়েও নিস্পন্দ এই বানানটাও হতে পারে। তারপরে অন্তযুক্ত স্থ, অন্তঃস্থ বানানটা বিসর্গ শুদ্ধও হতে পারে, বিসর্গ ছাড়াও হতে পারে। দু যুক্ত স্থ, দুস্থ, এই বানানটাও বিসর্গ শুদ্ধ হতে পারে বা বিসর্গ ছাড়াও হতে পারে। এছাড়া নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলে কিছু আছে, মানে কোনো সূত্র বা কোনো নিয়ম এইসব সন্ধির ক্ষেত্রে খাটে না। যেমন অহ যুক্ত রাত্র, অহরাত্র হয়েছে, এটা তো সূত্র অনুযায়ী অহারাত্র হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে হয়েছে অহরাত্র। আর গিহ যুক্ত পতি, এটা তিন রকম ভাবেই সন্ধিবদ্ধ হয়, গিষ্পতি, গিরপতি, গিহপতি, তিন রকম ভাবেই হয়। এগুলো নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। তোমরা সন্ধির এই সূত্রগুলো একদিন দুদিনেই পুরো হয়ে যাবে, তোমাদের মনে থেকে যাবে তা নয়,
তোমরা ধীরে ধীরে এগুলো পড়ো, ছোট করে পাঠ করে করে পড়ো, মনে রাখার চেষ্টা করো। কারণ সন্ধিটা তোমরা ক্লাস 5 থেকে শিখছো এবং ক্লাস 10 অবধি থাকবে, মাধ্যমিকেও সন্ধি বিচ্ছেদ থাকবে। তাই তোমাদের এটা ধারাবাহিকভাবে শিখে যেতে হবে। ক্লাস 10 অবধি তোমরা সন্ধি শিখবে, সেক্ষেত্রে প্রাথমিক জ্ঞানটা তোমাদের থাকা দরকার। তাই ছোট ছোট পাঠ করে করে এগুলো মনে রাখার চেষ্টা করো। এগুলো যদি তোমরা মনে রাখতে পারো সূত্রগুলো, সেক্ষেত্রে যে কোনো সন্ধি বিচ্ছেদ তোমরা করতে পারবে। খালি কতগুলো উদাহরণ মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করে নিলে তার মধ্যে তো পরীক্ষা নাও আসতে পারে না। সেক্ষেত্রে তোমরা সন্ধির সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করো।